কই যাই রে, কই যাই রে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে চলে আসছি একটু নদীর পাড়ে। সকালবেলাটা খুবই ঠান্ডা লাগছে আজকে, কারণ বৃষ্টিটা হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে বৃষ্টি হচ্ছে না। তবে যখন আমি নদীর পাড়ে এসে আপনাদের নদীটা ভালো করে দেখাবো তখনই যেন বৃষ্টিটা বেশি হচ্ছে। এদিকে দেখেন পাট ছিলাচ্ছে, পাটকাঠি। এদিকে দেখেন খরা পেতে জেলেরা জাল দিয়ে মাছ ধরছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আর নদীতে পানিটাও শুকিয়ে গেছে। আর সামনেই তো দুর্গাপুজো, আর এখান থেকেই ওদের প্রতিমাগুলো বিসর্জন দেওয়ার জন্য এখান থেকেই নিয়ে যায়। তো এবার দেখছি পুরো নদীটা একদম বোধহয় শুকিয়েই যাবে, আর আর এখানে আর বিসর্জন হবে না। তো বাড়ি থেকেই আমরা অনেকটা দেখতে পাই। চলে আসছি এই তো বাড়িতে। মোটামুটি আমার সব গাছে ফুল সুন্দর ফুটে গেছে আলহামদুলিল্লাহ। আর মেহেদি গাছগুলো এত পাতা হয়েছে যে মেহেদিগুলো তুলে একটু হাতে নেব ভাবছি। আর একটু দেখেন তো আমার আপু ভাইয়ারা, আসলে আমার এই রাম তুলসী গাছে কি হয়েছে আমি বুঝতে পারছি না। সব গাছের ডগাগুলো যেন একদম কুকড়িয়ে যাচ্ছে। কি হয়েছে এটাই বুঝতে পারছি না। মাঝে মধ্যে এরকম হয়, আবার অনেক সময় এই পাতাগুলো আমি চা দিয়ে বা ঠান্ডা লাগলে খেয়ে ফেলি, তেমন একটা গাছে পাতা থাকে না। তো এবার একটু পাতাটা খুবই কমই খাচ্ছি। দেখলাম যে গাছটা একটু বড় হোক, বেশি পাতা তুললে যদি ফুরিয়ে যায়। তো পাতাটা যখনই রাখছি তখনই দেখছি সব পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে। আর এই তো আজকে মোটামুটি গতকালকে থেকে অনেকটা কম ফুল ফুটেছে, কিন্তু মাশাআল্লাহ গতকালকে যে পরিমাণ ফুল ফুটেছিল আপনারা তো দেখলেনই কত সুন্দর। তো এখন মুরগিগুলোকে ছেড়ে দেব। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে সোজা রান্নার কাছে চলে যাব। এদিকে আপা এসেই আমরা ঘুম থেকে ওঠার আগেই ভোরবেলাতে এসে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে। এদিকে বাসি ঘরগুলো আমি সব কিছু ঝাড়ু দিয়ে সোজা চলে আসছিলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ে ঘুরে তারপরে আবার বাড়ির মধ্যে এসে এই তো আমার মুরগিটা ছেড়ে দেব। আমার মুরগিগুলোও অনেকটাই কমে গেছে। আর একটা মুরগি ১০টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আর উঠবে বোধহয় আর ১০-১২ দিন আছে। আমি কবে ডিমগুলো দিয়ে বসিয়ে রেখেছি সেটা আমি ভুলেই গিয়েছিলাম। অবশ্য ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় ২০-২২ দিন সময় লাগে। তো মনে হয় এত দিনে তো ১০-১২ দিন হয়েই গেছে, আর বেশি দিন সময় লাগবে না বাচ্চাগুলো উঠতে। তখন ২-১ টা বাচ্চা হলে অবশ্যই একটু বেশি দেখা যাবে। আর আমার মুরগি আমি যদি যত্ন না করি আমার মুরগিটা একদমই শেষ হয়ে যায়। প্রায় অনেক দিন আমি এই বাড়িতে ছিলাম না। প্রায় ৫ মাস, ৫.৫ মাসের কাছাকাছি আমি বগুড়াতে ছিলাম। তারপরে গ্রামের বাড়িতে থাকা হয়েছে। এবারে তো ওইভাবে আসতেই পারিনি। যার জন্য আমার মুরগিগুলো সব শেষ হয়ে গেছে। আবার এই তো আমি বললাম গ্রামের বাড়ি, আর অনেকেই কনফিউজ হয়ে যান। তো এটা তো গ্রামের বাড়ির মতোই দেখতে। আসলে এটা আমার শ্বশুরের জন্মস্থান না, এটা আমার শ্বশুর এর উপজেলা শহরের বাড়ি। সে উপজেলা শহরে চাকরি করতো, আমার শ্বশুর শাশুড়ি সরকারি চাকরি করতো। তো সেই সুবাদে সে এইখানে জায়গা কিনে বাড়ি করেছে। আর আমার শ্বশুরের মেন জন্মস্থান হচ্ছে এই এই থানাতেই অন্য একটা গ্রামে। আর এই উপজেলা শহরে থাকার সুবাদে আমার ভাসুর নিবিড়ের আব্বু এখানেই পড়াশোনা করেছেন। আর যার জন্য এখানেই থেকে যাওয়া হয়েছে গ্রামের বাড়িতে। ওই যখন ঈদ তারপরে কোনো অনুষ্ঠান হয় তখনই যাওয়া হয়। এই তো সামনে শনিবারে একটা আমাদের জিয়ারতের অনুষ্ঠান আছে। আমার এক ওই যে আমার ভিডিওতে অনেকবারই হয়তো আপনারা দেখেছেন যে আমার গ্রামের বাড়িতে যে নানিটা থাকতো সে নানিটা মারা গিয়েছে। তো অনেক দিন হয়েছে মারা গিয়েছে, প্রায় মাসখানেক তো হবে, তার হ্যাঁ ওরকমই হবে। তো তারপরে আর ওই মাটি দিয়ে এসে জানাজা শেষ করে আর ওইভাবে যাওয়াই হয়নি। তো এই তো আবার যাব, নানির সেই জিয়ারতের অনুষ্ঠানে যেতে হবে। তো এবার প্রত্যেকবার নানিকে যখন বাড়িতে যখন গিয়েছি, বাড়িতে একটা মুরব্বী মানুষ থেকেছে। তো নানিটা চলে যাওয়ার পরে পুরো বাড়িটা একদম ধুধু মরুভূমির মতো হয়ে গেছে। বাড়িটা একদম শূন্য, মানুষ শূন্যহীন হয়ে গেছে। তো
তো অনেকটাই মনের মধ্যে খারাপ লাগে। আসলে একটা মানুষ যখন বেঁচে থাকে তার মর্মটা ওইভাবে বোঝা যায় না। সে যখন চলে যায় কাছ থেকে তখন তার মর্মটা আসলে বেশি বোঝা যায়। মাঝে, মাঝে খুব কষ্ট হয়। আমি যখন গ্রামের বাড়িতে যেতাম না, তখন নানি অনেক খুশি হতো। আর যখন বেশ কিছুদিন থেকে চলে আসতাম, আসার কথা বলতাম, নানি কি যে অঝরে কান্না করত! সেই মানে নানির কান্নাটা আমার এখন চোখে, চোখে ভাসে। মাঝে, মাঝে অনেকটা খারাপ লাগে নানির জন্য। এখন কি করব? চলে গেছে। আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। মনের মধ্যে না নানির কথাই সকাল থেকে চিন্তা করছিলাম যে নানির ছেলে আমাদেরকে ফোন করে বলল যে তোমাদের সবাইকে আসতে হবে। শুক্রবারে একদিন আগে চলে আসো। তো নানির কথা মনে করে একটু মনটা খারাপই লাগছিল। কিভাবে মানুষটা চলে গেল। আর অনেক ভিডিওতেই আমার গ্রামের বাড়ির অনেক ভিডিওতেই আপনারা দেখতে পারবেন সেই নানিকে। সে আমার শ্বশুরের সাথে বসে চা খাচ্ছে। তারপরে আমার সাথে বসে চা খায়। আর নানির না ডায়াবেটিস ছিল। তারপরেও না লুকায়, লুকিয়ে আমার কাছ থেকে চা চেত। মাঝে, মাঝে দিতাম না। আর না দিলে না মনটা এত ছোট করতো। কিন্তু আমার মামি শাশুড়ি মানে তার ছেলের বউ, সে নানির ছেলের বউ। সে মামিটা বলতো যে, "দেখো তোমরা তোমার দাদি এরকম করে চা চাচ্ছে, তোমার খারাপ লাগছে বিধায় দেখছো। কিন্তু সে যে খুবই অসুস্থ হয়ে যাবে তখন আরো বেশি খারাপ লাগবে।" তো চা খেলে তো চিনি দিতে হয়। আর চিনি ছাড়া সে চা খাইতই না। আর ফ্রিজে অনেক সময় একা, একা নানি মিষ্টি যেয়ে লুকায়, লুকায় খেয়ে আসতো আমার আড়ালে। মুরব্বি মানুষ তো কি আর বলবো, অনেক বয়স হয়ে গিয়েছিল। মানে শুধু একটু খেতে চেত, মিষ্টি খেতে চেত। কিন্তু ওই এই ডায়াবেটিক্সের জন্য আর তাকে দেওয়া হতো না। মাঝে, মাঝে খারাপ লাগতো, দিতাম। লুকায়, লুকায় দিতাম। কি করব? বেচারার বয়স হয়ে গেছিল। আর আমার আমি না কেমন জানি না বুঝতে পেরেছিলাম যে নানি বোধহয় আর বেশ কিছুদিন বাঁচবে না। নানির চেহারাটাই যেন কেমন হয়ে গেছিল। কেমন জানি সবসময়ের জন্য তাকিয়ে, তাকিয়ে থাকতো। মাঝে, মাঝে অনেক খারাপ লাগতো। কি করব? মাঝে, মাঝে লুকায়ে দিয়ে দিতাম। খেত, খুব খুশি হতো। তো এখন আর সে আর বলবে না যে, "নাসরিন আমাকে ১ কাপ চা দাও। আমাকে একটু শরবত গুলিয়ে দাও, আমি একটু খাবো।" আর বলবে না। তো তার কথা রান্না করছিলাম আর মনে করছিলাম নানি আবার আমার হাতের রান্না খুবই পছন্দ করত। আমি যখন যেতাম আর আর একটা কিছু রান্না করলেই তো নানিকে না দিয়ে খেতাম না। আর আমার বাড়িতে ছিল প্রায় দেখা যেত ২ মাস কি দিনে ২ বার ৩ বার আমার সাথে বসে থেকে খেত সে। এখন আর বলবে না। কথা বলতে, বলতে অনেক রান্নাটাই শেষ করে ফেললাম। এখন রান্না করব মুরগি। আজকে একটু মুরগি রান্না করছি। আর আজকে একজন আসার কথা ছিল। তো হঠাৎ করে সে আবার ফোন দিয়ে বলল যে, "আজকে আমি আসতে পারবো না।" কি করব? মুরগিটা ভিজিয়ে রেখেছি। আমরা একটু খেয়ে নেব। এখন সে না আসলে কি করব? যেহেতু আজকে সবকিছু সুন্দর করে কুটে একদম রেডি করে নিয়েছি, সেটা ফ্রিজে তুলে রাখতে ভাল লাগে না। ফ্রিজে যখন ডিপ করার পরে যখন ডিপ ছাড়িয়ে নেই, ছাড়িয়ে নেওয়ার পরে আবার যখন ডিপ করব তখন মুরগিটা খেতে একদমই ভালো লাগবে না। যার জন্য ভাবলাম যে যাক বের যখন করেই ফেলেছি, সবকিছু ধুয়ে মুয়ে রেডি করেছি, রান্না করি, দুপুরে আমরা খেয়ে নেব। যার জন্য এই তো রান্না করছি। গত পরশুতেও আমি মুরগি রান্না করেছিলাম। কালকে সেই মুরগির তরকারি শেষ হয়নি। আবার আজকে সেই মুরগি রান্না করছিলাম। এই তো সব মসলা মানে আমি আ উ এলাচ, দারচিনি, তেজপাতা, একটু পেঁয়াজ, একটু জিরা সুন্দর করে তেলে ভেজে বেটে আমাদের এখানে এটাকে বলে ভাজনা বাটা। আর নামানোর আগ দিয়েই ভাজনা বাটাটা দিতাম আর খেতে অনেক মজা লাগতো, আলাদা একটা সেন্ট করতো, ভালো লাগে। তো এই তো রান্নাবান্না শেষ করে গোসলের আগে ভাবলাম যে আমার শাশুড়ির ঘরটা একটু মুছে নেই ঝেড়ে। এদিকে আপা বেশ কিছু কাপড়-চোপড় ধুচ্ছে, সেগুলো মানে আপা থাকলে না কাজ করতে একটু ভালো লাগে। দুজন হাতে হাত রেখে কাজ করি। আর এরকম বাড়ি না সবসময়ের জন্য পরিষ্কার রাখতে যা মানে কষ্ট হয় কি আর বলবো। এই ঘর ও ঘর, ও ঘর দৌড়াদৌড়ি করতেই যেন আমার দিন চলে যায়। মোটামুটি আমার শাশুড়ির ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর বারান্দা মুছে নিলেই হয়ে যাবে। এরপরে আপা কাপড়-চোপড় ধুয়ে দিচ্ছে, সেটা একটু রোদে দিয়ে দিব। এদিকে নিবিড় দেখেন ক্যামেরাটা বারবার নড়াচ্ছে। ওর দাদিকে যেয়ে একবার ধরছে। ও জোহরের আজান দিয়ে দিয়েছে তো। আমি গোসলটা করে নামাজ পড়ে নেব। নামাজের দেরি হয়ে যাচ্ছে। এদিকে আমার শাশুড়ি নামাজ পড়তে বসছে আর আমার শাশুড়িকে জ্বালাচ্ছে। ওই তো বোঝে না কি আর করবে। এদিকে আমার ক্যামেরাটা বারবার নাড়াচ্ছে, তো ওকে ওর দাদুর কাছে রেখে আমি আবার আসলাম ঘরটা মুছে নিতে। প্রায় ঘর মোছাটা হয়ে গেছে। এদিকে ঘর মুছতে মুছতে আমার ভাইটা চলে আসছে। আমার ভাই বলতে আমার চাচাতো ভাই।
ওর এখানে আমাদের এই উপজেলা শহরে ওর একটু কাজ থাকে প্রত্যেক বুধবারে, তো প্রায়ই আসে। তো এসে আমার সাথে একটু দেখা করে যায়। বোন তো একটু খারাপ লাগে, এসে দেখা করে যায়। আমারও একটু ভালো লাগে। আমার বাবার বাড়ি থেকে তেমন একটা কেউ আসে না। আর ওইখানে অফিস করছে, সেই সুবাদে আমাকে তাও একটু দেখে যেতে পারছে। বাবার বাড়ি থেকে কেউ আসলে একটু খুশিই লাগে, মনটা একটু ভালো হয়ে যায়। বিশেষ করে ভাই বোনরা আসলে তো আরো বেশি খুশি হয়ে যায়। আমার চাচাতো ভাই বোনরা তেমন একটা আসে না ওরা, আর স্কুল কলেজ করে, যার জন্য ওইভাবে সময়ও পায় না। তো এই ভাইটার গাড়ি আছে আর ওইখানে অফিস করছে, যার জন্য একটু আসতে পারছে। ভালো লেগেছে। আর আমার ছেলে মামাকে পেয়ে যা খুশি। ও আমার ছেলে তো একদম মামা ভক্ত, মানে খালা ভক্ত না, মামা ভক্তই বেশি। মামা বলতে মানে সব আমার চাচাতো ভাই, আমার ভাই, সবাই মানে সবাইকেই ও মামা বলতেও পাগল। আর মামা আসার পরে যেন আরো খুশি হয়ে গেছে, সারাক্ষণ মামার পিছে পিছে বসে আছে। তাই তো আমার সবকিছু কাজ হয়ে গেছে, এখন গোসল করে ভাইটাকে খেতে দেব। অনেক বেলা হয়ে গেছে, এদিকে আমারও একটু খিদা খিদা লেগেছে। এই তো চলে আসলাম। আর এই তো ভাইটাকে খেতে দিয়েছি, নিবিড়কে 4টা ভাত আগেই খেয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। নিবিড় বলছে এখন একটু খাবো না, একটু পরে খাবো। ওর দাদু আবার নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে ওর দাদু খাবে ওর সাথে, তো ওর দাদুকে ছাড়া তো খাবে না। ভাবলাম কি আমার ভাইটাকে আগে খেতে দেই। এই দেখেন, মামার সাথে আবার খেতে হবে তাকে, মানে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে মামা ভাত বেড়ে দিচ্ছে, তারপরেও খাবে। আর আমার ছেলেটা ভাত খাইতে বসে এত মানে ভাত একদম ফেলবে, যেটা আর বলার মতো না। সুন্দর করে মাখিয়ে দিলে সুন্দর করে খেতে পারে। তো এখনো আমি ভিডিও করছি, আমার ছেলের প্লেটে কিছুই দিতে পারছি না। তো ভিডিওর পরে ছেলের প্লেটে কিছু একটা দিয়ে নেব। এই তো আমার ভাই। আর আমি রান্নাঘরেই খেতে দিয়েছি, ওই টেবিলে নিয়ে যে আর মানে খুবই ক্লান্ত। আমার ভাই বলল যে আমি রান্নাঘরে বসে থেকে খাবো, কষ্ট করে তোমাকে আর টেবিলে নিয়ে যেতে হবে না। তো এই তো একটু ভাইটাই আমার ছেলেটাকে একটু ঘুরে নিয়ে আসলো, আর এই ভাইটা চলে যাওয়ার পরে আরো বেশি খারাপ লাগে। বেশিক্ষণ দেরি করে না, প্রায় ঘন্টা খানিকের মতো ছিল, তারপরে চলে গেল। হুট করে চলে আসবে, কিছুদিন না খেয়েই চলে যায়, আপু আমি কিছুই খাবো না, খেয়ে আসছি, বাজারে খেয়েছি এই বলে চলে যাবে। তা আজকে একটু জোর করে খাইয়ে দিলাম, ভাইটা আমাকে চলে গেল, ভালো লাগছে না। আর এদিকে যে টম বাইরে চলে যাচ্ছে, ওদিকে চলে গেলে আবার বাড়ি চিনবে না, যার জন্য নিবিড় আবার আনতে গেল টমকে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।